হ্যালো কালিভিয়ান, স্বাগতম আপনাদের আরও একটি নতুন এপিসোডে। আজকে শনিবার স্পেশাল এবং আজকের গল্পটি আমাদের কাছে লিখে পাঠিয়েছেন মারিয়া আক্তার মাতিন আপু। আপুটি তার গল্পের নাম দিয়েছেন রহস্যের বেড়াজাল। আমি তার পরিপ্রেক্ষিতে গল্পটি বলার চেষ্টা করব। চলুন তাহলে আর কথা না বেরিয়ে আমরা গল্পে চলে যাই। গল্পটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে, যারা আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। ঘটনাটি ঘটে আমার খালাতো বোন নীলা আপুর সাথে। সময় গত বছরের শেষের দিকে। এবার আপু নানু বাড়িতে যখন গিয়েছিলাম তখন আপু ঘটনাটি আমার সাথে শেয়ার করেছিল। আমি আপুর মতো করে বলছি। আমার বাবার এক কলিগের বাড়ি নেত্রকোনা। ওনার বড় ছেলের বিয়ে উপলক্ষে আমাদের পরিবারের সবাইকে ইনভাইট করেন এবং বাবার সাথে ওনার সম্পর্কটা বেশি ঘনিষ্ঠ হওয়ায় তিনি আমাদের উপস্থিতির বিষয়ে বেশিই জোর দেন। একদম না গেলেই নয়। উনি আমাদের বিয়ের 1 সপ্তাহ আগে যেতে বললেও আমরা মূলত বিয়ের 3 দিন আগে যাই। সেখানে গেলে দেখা যায় আঙ্কেল সবার থেকে আমাদের বেশি আপ্যায়ন করেছেন। ইতিমধ্যেই আঙ্কেলের ছোট মেয়ে দিশার সাথে আমার বেশ ভাব হয়ে যায়। বলতে গেলে মেয়েটা খুবই মিশুক, অল্পতেই সবার সাথে মিশতে পারে খুব। তখন হালকা হালকা শীতের আভাস পাওয়া যাচ্ছিল। তার উপর আঙ্কেলের বাড়ি গ্রাম সাইডে, যার কারণে শীতটা বেশ ভালো করেই অনুভব করা যাচ্ছিল। আমি একদিন ভোর সকালে গায়ের চাদর জড়িয়ে বের হলাম ওয়াশরুমে যাওয়ার জন্য। কলপারে যাওয়ার পর দেখতে পেলাম একজন মধ্যবয়স্ক মহিলা কলপারে পা ধৌত করছেন। আমি ভাবলাম হয়তো আঙ্কেলের বাড়ির কেউ, তাই আমি সালাম দিলাম। মহিলাটি কিছুক্ষণ আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল, কোনো উত্তর দিল না। আমিও একটু অবাক হলাম, কোনো কিছু না ভেবে আবারও সালাম দিলাম, কিন্তু এবারও কিছু বলল না, বরং কলপার থেকে সরে গিয়ে আমায় জায়গা করে দিল। মহিলাটির এমন আচরণ দেখে প্রথমে আমি ভাবলাম হয়তো তিনি কথা বলতে পারেন না। পরক্ষণে আবার ভাবলাম তিনি কি আমার উপস্থিতি পছন্দ করেননি। আমার ছোটবেলা থেকেই একটা স্বভাব, কোথাও বেড়াতে গেলে মনে হয় সেখানকার মানুষ আমায় পছন্দ করে না, আমার প্রতি বিরক্ত হয়। এই স্বভাবটা আর আমি দূর করতে পারলাম না। যাই হোক, আমি কলপারের দিকে এগিয়ে গেলাম আর পাশে তাকিয়ে দেখলাম সেই মহিলাটি নেই। এটা কি করে সম্ভব? মাত্রই তো আমার চোখের সামনে ছিল, তাহলে এত তাড়াতাড়ি কোথায় চলে গেল? আমি ওই জায়গাটা ভালো করে পরখ করে দেখলাম দূরে কোথাও দেখা যায় কিনা, কিন্তু না, কোথাও দেখা যায়নি। আমার একটু একটু ভয় লাগছিল, বিধায় আমি তাড়াতাড়ি ঘরে চলে যাই। সেদিন দুপুরে দিশা আমায় জোর করতে লাগলো যেন আমি তার সাথে পাশে একটা মাঠে ব্যাডমিন্টন খেলি। আমি আর না করলাম না, রাজি হয়ে গেলাম। দিশার সাথে তাদের বাড়ির পাশের সেই মাঠে গিয়ে দেখি আমাদের মতো আরও 6-7 জন মেয়ে সেখানে ব্যাডমিন্টন খেলছে। দিশা আর আমিও ব্যাডমিন্টন খেলতে লাগলাম। কিছুক্ষণ খেলার পর দিশা বলল, আমি একটু পানি খেয়ে আসছি বাড়ি থেকে, তুমি একটু অপেক্ষা করো। এই বলে দিশা চলে গেল। আমি সেখানে দাঁড়িয়ে অন্য মেয়েদের খেলা দেখতে লাগলাম, আর ঠিক তখনই মনে হলো আমার দিকে কেউ যেন গভীর দৃষ্টি নিক্ষেপ করেছে। আমি আশেপাশে তাকিয়ে দেখতে লাগলাম, আর তখন আমার নজর যায় মাঠের পাশে থাকা একটা জঙ্গলের মতো জায়গার দিকে। আমার কেন জানি মনে হলো সেখান থেকে কেউ আমার দিকে দৃষ্টি নিক্ষেপ করেছে। কেন মনে হলো তার কোনো কারণ খুঁজে পেলাম না। আমি এগিয়ে যেতে লাগলাম সেই জায়গাটির দিকে। যখন সেই জায়গাটির একদম কাছাকাছি চলে এসেছি তখন কেমন একটা খচখচ আওয়াজ শুনতে পেলাম। আমার মনের কৌতূহল বাড়ল। আমি আর এক পা আগাবো তখনই পেছন থেকে দিশা ডাকতে শুরু করলো। দিশা বলতে লাগলো, তুমি এখানে কি করছো, খেলবে না? হঠাৎ করে দিশার কথা বলে আমি একটু হকিচুকি খেয়ে যাই। পরক্ষণে নিজেকে ধাতস্থ করে বললাম, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই খেলবো। দিশা আর আমি আবারও খেলতে শুরু করলাম। যতক্ষণ খেলছিলাম ততক্ষণই মনে হয়েছিল আমায় যেন কেউ গভীরভাবে পর্যবেক্ষণ করছে। খেলা শেষে আমরা বাড়ি ফিরে গেলাম। সেদিন রাতে আন্টি আমাদের সবার জন্য পিঠা বানাচ্ছিলেন। আমরাও সবাই চুলোর ধারে বসে আন্টিকে টুকটাক সাহায্য করছিলাম। একটানা অনেকক্ষণ বসে থাকার পর ভাবলাম একটু হাঁটা যাক। আমি উঠে হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে আমি একসময় সবার থেকে একটু দূরেই চলে এলাম।
তখন দেখতে পেলাম আমার থেকে কিছুটা দূরত্বে সকালে সেই মহিলাটি দাঁড়িয়ে আছে। বাইরে লাগানো লাইটের আলোয় স্পষ্ট দেখতে পেলাম মহিলাটির চোখ দুটো জ্বলজ্বল করছে, মুখটাও কেমন ভয়ানক দেখাচ্ছে। আমি আর এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে দৌড়ে চলে এলাম। ভয়ে আমার শরীর ঘাম ঝরছিল। তখন আঙ্কেল আন্টিকে আমি সকাল থেকে এখন পর্যন্ত ঘটে যাওয়া সমস্ত ঘটনাগুলো খুলে বলি। ঘটনাগুলো শোনার পর ওনাদের মুখে একটা আতঙ্কের ছাপ দেখা যায়। তখন আঙ্কেল বলতে শুরু করেন, আমার বড় বোন মানে দিশার বড় ফুফু আজ থেকে 5 বছর আগে একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। এরপর থেকে আমাদের বাড়িতে নতুন অতিথি আসলে তারা তাকে দেখতে পায়। হুজুরের কাছ থেকে জানতে পারি ওইটা তার সাথে থাকা কারিন জিনকে তারা দেখতে পায়। তবে কেন অতিথিদেরকে দেখা যায় তার কারণ এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। তুমিও হয়তো তাকেই দেখতে পেয়েছিলে। কথাগুলো শোনার পর আমি বেশ ভয় পেলাম। রাতের বেলা সবার ঘরে চলে যাওয়ার পর আমি যখন ঘরে যাব তখন একটা শীতল বাতাস অনুভব করলাম। ঘাড় ঘুরিয়ে পেছনে তাকিয়ে দেখতে পেলাম সেই মহিলাটিকে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তবে কেন তিনি নতুন অতিথিদেরকে দেখা দেন, এর পেছনের উদ্দেশ্য বা রহস্যটা কি, এই প্রশ্নগুলো আজও আমায় ভাবায়। এই রহস্য জানার জন্য আজও আমার ভাবুক মনের ভাবনা যেন শেষ হয় না। বন্ধুরা,